একটা ছাত্র বা ছাত্রীকে যদি সত্যি সত্যি ভালো রেজাল্ট করতে হয়, তার উৎকর্ষতা বৃদ্ধি করতে হয়, তবে বিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসের গুরুত্ব কিন্তু স্কুলে ইংরেজি পড়াতে গিয়ে যে সমস্যাগুলির আমরা সম্মুখীন হই, সেখানে দেখা যায় জীবনে যেন দুঃসহ স্মৃতি ছিল। সেই স্মৃতি এখনো আমি যেন মানে নিজের চোখে যেন দেখতে পাই। জীবনের উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে সেই মুহূর্তটা, সেই দিনটা। আজ আমরা যার সাথে কথা বলবো তিনি পেশায় একজন শিক্ষক। ইংরেজি বিষয়টিকে ছাত্রছাত্রীদের কাছে ভয় শূন্য করে তোলার জন্য তিনি সর্বদাই নিত্য নতুন ভাবনার প্রয়োগ করেন এবং গ্রামাঞ্চলের অসহায় ছাত্রছাত্রীদের মানসিক জোর বাড়িয়ে তোলার জন্য, বিশেষত ইংরেজি বিষয়টিতে তাদের আগ্রহ সৃষ্টির জন্য সব সময় নিজেকে নিয়োজিত রাখেন। বিদ্যানুরাগী এই মানুষটি অবসর সময়ও কাটান একটু অন্যরকম ভাবে। চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি বিষয়, বিশেষ করে বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি নিয়ে নিরন্তর অধ্যয়ন করে চলেছেন তিনি। একটি বায়োকেমিক কলেজে বিনা বেতনে ছাত্রছাত্রীদের এই পদ্ধতি সম্পর্কে ক্লাসও নিয়ে চলেছেন নিয়মিত। সদাহাস্যমুখ, অত্যন্ত বিনয়ী এই মানুষটির সম্পর্কে অনেক অজানা কথা এবং তার সুপরামর্শ নিতে দেখতে থাকুন আজকের এই বিশেষ পর্বটির প্রথম থেকে শেষ পর্যন্ত। এই স্ট্রাগল পিরিয়ডের সময় আমি সবসময় স্বামী বিবেকানন্দের বাণীগুলি মাথায় রাখতাম। ধরুন যারা একটু অ্যাডভান্সড, ইংরেজি নিয়ে যথেষ্ট এগিয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই ভালো কোয়ালিটির স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আপনি একজন ইংরেজির শিক্ষক হিসেবে তাদেরকে কি সাজেশন দেবেন? যারা তুলনামূলকভাবে একটু অ্যাডভান্স স্টুডেন্ট, অবসর সময়ে আমি সাধারণত এই চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে পড়তে বেশি আগ্রহী এবং বায়োকেমিক যে ওষুধগুলি, সেই ওষুধগুলি তৈরি হয় বিভিন্ন মিনারেল সল্ট থেকে। কথায় আছে, where there is a will there is a way। আজকে আমরা সেই কথারই একটি বাস্তব দৃষ্টান্ত পেতে চলেছি আজকের এই অনুষ্ঠানে। আজকে যিনি আমাদের অতিথি, তিনি একাধারে একজন শিক্ষক এবং পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের প্রতি অত্যন্ত উৎসুক একজন ব্যক্তি। তিনি একই সঙ্গে দুটি কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, আনন্দের সঙ্গে এবং একনিষ্ঠভাবে তিনি এটি করে যাচ্ছেন। আজকে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় অরুণদাকে। অরুণদা, আপনাকে নমস্কার। নমস্কার। তো আজকে আমরা অরুণবাবুর কাছ থেকে বিভিন্ন তথ্য জানবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অনেক প্রয়োজনীয় তথ্য আজকে আমরা পেতে চলেছি। অরুণদা, আমরা জানি যে আপনি দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন, তো এই শিক্ষকতা করার ইচ্ছেটা কবে থেকে জাগলো এবং সেক্ষেত্রে কারোর কোনো অনুপ্রেরণা কাজ করেছে কি? যদি হ্যাঁ, সেটা একটু যদি আমাদের জানান। শিক্ষকতা আমার প্রায় 23 বছর হয়ে গেল। তো ছোটবেলা থেকেই এই শিক্ষক হওয়ার একটা ইচ্ছা আমার মনে ছিলই। আর তার প্রধান এবং প্রথম কারণ, আমার বাবা ছিলেন একজন শিক্ষক। তার থেকেই আমার সেই অনুপ্রেরণা শিক্ষক হওয়ার। তো আমরা জানি যে আপনি দীর্ঘদিন থেকে শিক্ষকতা করছেন এবং আপনার সাবজেক্ট হচ্ছে ইংরেজি। হ্যাঁ, অথচ সাধারণ মানের ছাত্রছাত্রীরা কিন্তু ইংরেজি সাবজেক্টটার কথা শুনলেই ভয় পেয়ে যায়। এই যে একটা ভীতি, তার হয়তো বিভিন্ন কারণ আছে। সেই কারণগুলো এবং সেই ভীতিটা দূর করার ক্ষেত্রে কি করা উচিত বলে সাধারণ মানের যারা ছাত্র, তাদের কি করলে পরে সেই ভীতিটা দূর হতে পারে, এই বিষয়ে যদি আপনি আমাদের একটু জানান। খুব ভালো প্রশ্ন করেছেন। আমি ইংরেজি শিক্ষক। স্কুলে ইংরেজি পড়াতে গিয়ে যে সমস্যাগুলির আমরা সম্মুখীন হই, সেখানে দেখা যায় যে
ক্লাস 5 থেকে শুরু করে অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরাও ঠিক ইংরাজি পড়তেও পারে না, এমনকি ঠিকঠাক লিখতেও পারে না। এই যে ইংরেজির সাবজেক্টের প্রতি একটা দুর্বলতা, ঠিকঠাক পড়তে না পারা, স্কিল ডেভেলপমেন্ট না হওয়া, এর অনেক কারণ রয়েছে। তার মধ্যে প্রথমত বলতে গেলে যে ছেলেবেলা থেকেই ওই ইংরাজির প্রতি একটা ভীতি তৈরি হয়, বিশেষত বাংলা মাধ্যমের ছেলেমেয়েদের। ঠিক। এই ভীতির থেকেই আস্তে আস্তে ওই ছেলেমেয়েরা ওই সাবজেক্টটা আর পড়তে চায় না, ভয় পায়, ঠিক। পড়তে অনীহা প্রকাশ করে। এবং বলতে গেলে স্কুলগুলিও ঠিকঠাক করে কোনো কোনো ক্ষেত্রে গাইড করতে পারে না। যেমন প্রাইমারি স্কুলে 1 থেকে ইংরেজি রয়েছে তাদের কারিকুলামে, কিন্তু বইগুলি কোনো কোনো ক্ষেত্রে অনেকটা ওই গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের পক্ষে অনেক কঠিন, ওরা ঠিকঠাক বুঝতেও পারে না। এইরকম একটা সমস্যা রয়েছে। গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীরা যে সমস্ত পরিবার থেকে আসে, ওই ছাত্রছাত্রীগুলি হয়তো ফার্স্ট লার্নার তাদের পরিবারের, তাদের বাবা মা বা অন্যান্য যারা রয়েছে তাদের অনেকেই হয়তো শিক্ষার সাথে যুক্ত নয়, হয়তো পড়াশোনা ঠিকঠাক জানেও না। তাদের ছেলেমেয়েদের কীভাবে যে গাইড করতে হবে সে ব্যাপারটাও তারা বুঝতে পারে না। এছাড়া সিলেবাসের নানান সমস্যা তো রয়েছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই যে ইংরেজির প্রতি ভীতি, এটার শিকড় কিন্তু লুকিয়ে রয়েছে পরিবারগুলোর মধ্যেও। কারণ পরিবারের সদস্যরা যদি আগে থেকে ইংরেজির প্রতি সচেতন না হন, যদি ইংরেজির প্রতি সঠিকভাবে পারদর্শী না হন, তাহলে তারাও তাদের সন্তানদেরকে ঠিকমতো গাইড করতে পারে না। অর্থাৎ সেই দিক থেকে কিন্তু আমি যেটা অনুভব করছি যে ইংরেজির শিক্ষকদের কিন্তু অনেকটা বাড়তি দায়িত্ব নিয়ে নিতে হয়। কারণ অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেখানে পরিবার থেকে কিছুটা সাহায্য পায়, সেই ক্ষেত্রে কিন্তু ইংরেজির ভীতি কাটানোর ক্ষেত্রে মাস্টারমশাইদের একটা বিশাল ভূমিকা, বিশেষ করে মানসিকভাবে তাদেরকে সাপোর্ট দেওয়াটা, যেটা ভয়ের কিছু নয়। প্রথমত আমরা মাতৃভাষায় সব সাবজেক্টগুলো পড়ছি বলে সহজ মনে হচ্ছে, কিন্তু ইংরেজিটা একটা অন্য ভাষা মাত্র, এতে ভয়ের কিছুই নেই। এই বিষয়টা ওদের মধ্যে জাগিয়ে তোলাটাই একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার, তাই না? ধরুন যারা একটু অ্যাডভান্সড, ইংরেজি নিয়ে যথেষ্ট এগিয়ে গেছে, সেই ক্ষেত্রে সেই ভালো কোয়ালিটির স্টুডেন্টদের ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আপনি একজন ইংরেজির শিক্ষক হিসেবে তাদেরকে কি সাজেশন দেবেন? যারা তুলনামূলকভাবে একটু অ্যাডভান্স স্টুডেন্ট, তারা বাড়িতে টেক্সট তো আছেই, তার সাথে গ্রামার যে বিভিন্ন বইগুলি রয়েছে সেইগুলি প্র্যাকটিস করবে, রিডিং রাইটিং, তার সাথে গ্রামার, ভোকাবুলারি, এই বিষয়গুলি তারা যদি বাড়িতে এবং তাদের নিজস্ব স্কুলে প্র্যাকটিস যদি ঠিকঠাক করে, তাহলে নিশ্চয়ই তারা ভালো রেজাল্ট করতে পারবে। সময় দিতে হবে ওই সাবজেক্টটার প্রতি, ওই সাবজেক্টটাকে আসলে মন প্রাণ থেকে ভালোবাসতে হবে। তা না হলে ওই সাবজেক্টে ভালো রেজাল্ট করা বা ভালো দখল করা বা অথবা জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ঠিক। আমরা জানি যে আমাদের বাংলা এবং ইংরেজি, এখানে দুটো পার্ট রয়েছে। মাস্টারমশাই খুব সুন্দরভাবে সঠিকভাবেই বললেন যে আমরা যখন বাংলা বা ইংরেজি পড়ি, সেখানে কিন্তু একটা ভাগ রয়েছে লিটারেচার এবং আরেকটা গ্রামার। আমরা দুটোকেই কিন্তু সমান গুরুত্ব দিতে হবে। এবং সেক্ষেত্রে যেটা স্যার বললেন আমাদেরকে, তোমরা ভালো করে শুনে নাও, যে এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অলওয়েজ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমি যতই এগিয়ে গিয়ে থাকি না কেন, সেটা কিন্তু প্র্যাকটিসের অভাবে আবার মরচে ধরে যাবে। অতএব প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে এবং আমাদের এই এগিয়ে যাওয়াটা কিন্তু সন্তুষ্টির জায়গায় গেলে চলবে না, অনবরত আমাদের শিখে যেতে হবে এবং আমাদের এগিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় বলি, আপনি তো মাধ্যমিকের খাতা বা উচ্চ মাধ্যমিকের খাতা দেখেন এবং সেখানে একটা জিনিস খুব রিয়েলাইজ করেন নিশ্চয়ই, যে হাতের লেখা যদি অত্যন্ত বাজে হয়, সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের নম্বরের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে ইংরেজির মতো একটা সাবজেক্ট, সেখানে তো প্রচুর লিখতে হয়, তো হাতের লেখার গুরুত্ব কতখানি? দারুণ প্রশ্ন করেছেন। হাতের লেখা
মানে সে যে সাবজেক্টেই হোক না কেন, সে বাংলাতেই হোক অথবা ইংরেজিতেই হোক, হাতের লেখার কিন্তু গুরুত্ব একটা আলাদা রয়েছে এবং এটা আমি মনে করি অপরিসীম গুরুত্ব। এখন একটা ছাত্র বা ছাত্রী পরীক্ষার খাতায় লিখলো, কিন্তু তার লেখা ঠিক এক্সামিনার পড়তেই পারলো না, দুর্বোধ্য লেখা, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এইরকম লেখা হলে এই এক্সামিনারদের পক্ষে ওই লেখাটা পড়া খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং অনেক সময় বোঝাও যায় না যে স্টুডেন্টটা কি লিখলো। এই সমস্যা থেকে হয়তো ওই স্টুডেন্টটা হয়তো ঠিকই লিখেছে, কিন্তু তার লেখা দুর্বোধ্য হওয়ার কারণেই এক্সামিনার হয়তো তাকে ঠিক সঠিক নম্বরটা দিতে পারছে না। এই সমস্যাগুলি কিন্তু রয়েছে। সেই জন্য ইংরেজি শেখার জন্য যেমন তারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, চর্চা করবে, হাতের লেখাও প্রতিদিন কিন্তু চর্চা করা উচিত। অন্ততপক্ষে প্রতিদিন যতটুকু সময় পাবে তার মধ্যে 1 পৃষ্ঠা যদি তারা প্রত্যেকদিন তাদের টেক্সট বই থেকে দেখে দেখেই 1 পৃষ্ঠা যদি হাতের লেখা প্র্যাকটিস করে, আমি মনে করি 1 বছর পরে একটা ছেলে বা মেয়ে, একটা ছাত্র বা ছাত্রী, তাদের হাতের লেখা সত্যিই ভালো হবেই হবে। তো ছাত্রছাত্রীরা তোমরা শুনলে যে হাতের লেখার গুরুত্ব কতখানি, এবং আমার মনে আছে আমার এক ইংরেজির স্যার বলতেন যে হাতের লেখাটা হচ্ছে এরকম, ধরো তোমার হাতের লেখা যদি খারাপ হয় তাহলে নুন ছাড়া মাংসের ঝোল। তুমি যত ভালো আইটেমই খাও, সেখানে যদি নুন না থাকে তার আর গুণ থাকে না। ঠিক সেরকম হাতের লেখা যখনই খারাপ হয়ে গেল সেটা টেস্টলেস। যিনি খাতা দেখবেন তার কিন্তু আর কোনো আগ্রহ থাকবে না যে তোমার কতটা কোয়ালিটি আছে সেখানে, কারণ প্রথমেই একটা বিরূপ মনোভাব চলে আসছে। পেহেলে দর্শনধারী পাছে গুণ বিচারী, এটা একটা কথাই আছে আমাদের। ফলে তোমার প্রেজেন্টেশনটা খুব সুন্দর হওয়া চাই, সুন্দরভাবে হাতের লেখা থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই কিন্তু কাম্য। তাহলে কিন্তু আমরা অনেক বেশি মার্কস পেতে পারি অল্প পরিশ্রমের মধ্য দিয়ে। আরেকটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি স্কুলে পড়ান, আপনি এটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ইদানিং কালে একটা টেন্ডেন্সি ছাত্রছাত্রীদের মধ্যে, ওরা যতটা মনোযোগী কোনো কোচিং ক্লাসে গিয়ে, কোচিং সেন্টারে গিয়ে, প্রাইভেট টিউটরের কাছে গিয়ে, কিন্তু স্কুলের ক্লাসে ততটা কিন্তু মনোযোগী আগের তুলনায় এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে প্রবণতা অনেক কম। কিন্তু একজন আদর্শ ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে গেলে স্কুলের ক্লাসের গুরুত্ব কতখানি, এটা যদি একটু বুঝিয়ে বলেন। আপনি দারুণ একটা কথা বলেছেন। একটা ছাত্র বা ছাত্রীকে যদি সত্যি সত্যি ভালো রেজাল্ট করতে হয়, তার উৎকর্ষতা বৃদ্ধি করতে হয়, তবে বিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসের গুরুত্ব কিন্তু অপরিসীম। ওই এখনকার দিনে যে বর্তমানের ট্রেন্ড আমরা দেখছি, প্রায় অনেক স্কুলেই সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে স্কুলের স্যারদের বা ম্যাডামদের ক্লাসে ঠিকমতো তারা অ্যাটেনশন দিচ্ছে না, নানা রকম ভাবে তারা সময়টাকে মিসইউজ করছে। আমি মনে করি এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটা হলো হয়তো তারা প্রাইভেটে কোচিং সেন্টারে কোচিং নিচ্ছে, স্কুলে যেটা পড়ানো হচ্ছে ওই চ্যাপ্টারটা বা ওই পড়াটা হয়তো ইতিমধ্যেই তার বাড়িতে হয়ে গেছে। এই একটা ধারণা ছাত্রছাত্রীদের মনে গেঁথে গেছে যে ক্লাসের পর আর কি শুনবো, আমার তো ওটা অলরেডি হয়েই গেছে, আমি তো ওটা জানি। সেই জন্য তেমন একটা মনোযোগ বা গুরুত্ব দেয় না। কিন্তু অনেক সময় এটা তারা বোঝে না যে প্রত্যেকটা ক্লাসেরই আলাদা একটা আঙ্গিক রয়েছে, আলাদা একটা গুরুত্ব রয়েছে, আলাদা একটা মাত্রা। সেটাকে যদি ছাত্রছাত্রীরা ঠিকঠাক ভাবে উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, তবে কিন্তু তার পড়াশোনার উৎকর্ষতা নিশ্চয়ই বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। একদম একদম সঠিক কথা বলেছেন। এবং পাশাপাশি একটা বিষয়, যখনই কোনো স্টুডেন্ট মনোযোগী হবে না ক্লাসে, সে কিন্তু অন্য কোনো কিছুতে মনোযোগ দেবে, এবং পাশের হয়তো কোনো ইচ্ছুক স্টুডেন্ট যদি থাকে তারও কিন্তু পড়াশোনায় একটা বিঘ্ন ঘটাবে। কিন্তু এই বিষয়টা সচেতন থাকতে হবে যে আমি যেন নিজের এবং অন্যের ক্ষতি না করি, অতএব ক্লাসে কিন্তু আমাদের মনোযোগী হতেই হবে। এইরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের আজকের এই আলোচনা চলতে থাকবে, এবং সাধারণ দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের জন্য অসংখ্য প্রয়োজনীয় তথ্য আজকে আমরা মাস্টার মশাই কাম ফিজিশিয়ান তার কাছ থেকে জানবো। অতএব অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে শেষ পর্যন্ত, এবং পাশাপাশি
আমি প্রতিবার যে কথাটা বলি যে আমাদের এই যে অতিথি যারা আছেন তারা কিন্তু আপনাদের জন্য একদম নিবেদিত, এবং তাদের সেই সহৃদয়তার জন্যই কিন্তু তাদের এইখানে ছুটে আসা। তাই আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো রকম কোনো প্রশ্ন, সংকোচ না করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা নিশ্চয়ই সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আবার নতুন কোনো এপিসোডে মিলিত হব। প্রত্যেকটা মানুষের জীবনেরই বেশ কিছু অনুপ্রেরণাদায়ক ব্যক্তি থাকেন। আমারও অনুপ্রেরণা বলতে আমার বাবা ছিলেন, তিনি এখন নেই, প্রয়াত হয়েছেন প্রায় বছর 2 হলো। উনি ছিলেন একাধারে শিক্ষক এবং আদর্শবান একজন মানুষ বলতে যা বোঝায় তা। উনি সবসময় সৎ পথে চলার পরামর্শ দিতেন এবং আদর্শবান মানুষ যাতে হতে পারি তার জন্য তিনি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। পরিবারের মধ্য থেকেই আপনার এই একজন প্রেরণাদায়ক ব্যক্তি আপনি পেয়েছেন, যার দ্বারা আপনি প্রভাবিত হয়েছেন, এবং আমরাও আজকে একটা সুন্দর মানুষ লাভ করেছি তার ফলশ্রুতিতে। খুবই আমরা আনন্দিত। তো আপনার আনন্দের মুহূর্তের কথা আমরা জানতে চাইবো, যে আপনার জীবনের এমন কোনো ঘটনা যা খুবই আনন্দদায়ক, এমন কোনো স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। হ্যাঁ, আনন্দদায়ক মুহূর্ত বা ঘটনা প্রত্যেকের জীবনেই বেশ কতগুলি থাকে। তার মধ্যে আমার বেশ কয়েকটি আমার ঠিক এখনো স্মৃতিতে উজ্জ্বল রয়েছে। তার মধ্যে মাধ্যমিকের প্রথমটা হলো মাধ্যমিকের রেজাল্ট যেদিন পেলাম। আমি কুচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র ছিলাম। আচ্ছা। 1990 সালে এই বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকেই আমি মাধ্যমিক পাশ করি। এই রেজাল্ট যখন দিল, খবর যখন শুনলাম, স্কুলে ছুটে গেলাম। হেডমাস্টার মশাই রেজাল্ট দেখে খুবই আপ্লুত হলো, প্রশংসা হলো, বললো তুই খুব ভালো রেজাল্ট করেছিস, তুই আমাদের স্কুলেই থাক। তা আমি তো রেজাল্ট দেখে মানে খুবই খুশি হয়ে উঠেছিলাম। সেই মুহূর্তটায় আমার একটা আনন্দঘন মুহূর্ত। একটা আনন্দঘন মুহূর্ত যেদিন আমি প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। সেই সময় আমাদের ইতিমধ্যে এসএসসি চালু হয়ে গেছিল, দ্বিতীয় এসএসসি যেটা ছিল সেটাতে আমার চাকরি হয়েছিল। তো আমার সাথে অনেক বন্ধু বান্ধব, তাদের একে একে করে অ্যাপয়েন্টমেন্ট আসা শুরু হলো। ওরা এক এক করে হাতে পেয়ে যাচ্ছে, আমিও অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, তারপরে যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার আনবো, ঠিক তার আগের দিন এক বন্ধু এসে জানালো যে ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে এবং আমারটাও নাকি এসেছে, ও পোস্ট অফিসে গিয়ে দেখে আসলো। তারপরে দিনে আমার সেই আনন্দের মুহূর্তটা আসলো যখন আমি পোস্ট অফিসে গিয়ে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আসলাম। খুলে দেখলাম যে চামটা দেশবন্ধু বিদ্যালয়ে সহশিক্ষক, ইংরাজি সহশিক্ষক হিসেবে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। এবং এটা কুচবিহার জেলার মধ্যেই, এবং বাড়ি থেকে যাতায়াতের কোনো অসুবিধা নেই। ঠিক এরকম একটা বিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এবং সেই সময় তখন কাউন্সেলিং ছিল না একদম। হ্যাঁ, এবং এটা একটা প্রচন্ড সৌভাগ্যের ব্যাপার যে নিজের জেলায় থাকতে পারাটা। অবশ্যই অবশ্যই। এই আনন্দের মুহূর্তগুলি সত্যি আমার এখনো মনে পড়ে। হ্যাঁ, যার কথা বললাম, আমার বাবা প্রায় 90 বছর বয়সে মানে খুব অসুস্থ হয়ে পড়লো। বাবাকে নিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। ওখানে 7-8 দিন আইসিইউতে থাকলো। তারপর ডাক্তারবাবু ছেড়ে দিলেন, বললেন যে বয়সের কারণে এর থেকে আর ভালো হবে না, বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে এসে বাবাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলাম। তারপরেও বেঁচে ছিলেন 3 মাস। খুবই কষ্টের মধ্যে ছিলেন, শারীরিক অসুস্থতা ছিল। যেদিন বাবা প্রয়াত হলো, সত্যি সেই দিনটার কথা আমি ভুলতে পারবো না। আমার জীবনে যেন দুঃসহ স্মৃতি ছিল সেটা। ঠিক সেই স্মৃতি এখনো আমি যেন মানে নিজের চোখে যেন দেখতে পাই। সেই মুহূর্তগুলি কি বিষাদময় মুহূর্ত।
জীবনের উপর দিয়ে যেন একটা ঝড় বয়ে গেছে সেই মুহূর্তটা, সেই দিনটা। তিনি বাবা তো শুধু ছিলেন না, মানে আপনার একটা আদর্শ ছিলেন, ফলে এটা খুবই একটা দুঃসহ সময় আপনার ওপর দিয়ে গেছে। তো দুঃসহ সময় সবারই যায়, এবং আরো তার বিভিন্ন আঙ্গিক থাকে। যেমন অনেক সময় আমাদের স্ট্রাগল করতে হয় জীবনে, খুব ভয়ঙ্কর ভাবে সেই সময়টা পেরিয়ে আসতে হয়। তো আপনার জীবনের সেই স্ট্রাগল পিরিয়ড তো নিশ্চয়ই গেছে, একটা মুহূর্ত তো গেছে। কিভাবে সেই কঠিন সময়টা, কোন সময়টা, সেটা যদি প্রথমে আমাদের একটু জানান। স্ট্রাগল পিরিয়ডটা শুরু হয়েছিল অনার্স পাস করার পর থেকে। অনার্স যখন পাস করলাম তখন এমএতে ভর্তি হব, এরকম একটা অবস্থা। ইতিমধ্যে বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন। তখনকার দিনে বাবার যে পেনশন, সেটা চালু হতে সঙ্গে সঙ্গে হতো না, চালু হতে প্রায় 2 বছর লেগে গেল। তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। সেই সময়গুলি খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে কেটেছে। ওই অনার্স পাস করার পরে টিউশন করতাম আমি এবং আমার ভাই, এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই ওখানেও আমি ওই সন্ধ্যার দিকে ক্লাস করার পরে টিউশন করতে হয়েছে, এই আর্থিক অসুবিধার জন্যই করতে হয়েছে। ওই সময়টা একটা আর্থিক অনটনের মধ্যে, দুরবস্থার মধ্যে দিয়ে কেটেছে। যাই হোক, ওখান থেকে যখন পাশ করে বাড়িতে আসলাম, সেই সময়টা তো হাতে টাকা পয়সা কিচ্ছু ছিল না। কি বলবো, একেবারে নিঃস্ব অবস্থা মনে হচ্ছিল। এমএ পাশ করে আসলাম, জানি বাবার হাতেও টাকা নেই। বাবার কাছে মানে কোনো একটা প্রয়োজনে যে বাবার কাছে চাইবো সেটা চাইতে পারতাম না, নিজের পকেটেও টাকা নেই। কি দুঃসহ সময়। তারপরে টিউশন করে 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 আস্তে আস্তে সেই দুরবস্থার কিছুটা লাগা হয়েছিল। তারপরে স্কুলে চাকরি পাওয়ার পর সেই জায়গা থেকে মানে সরে এসেছি একদম। তারপরে আমি খুব ভালোই আছি। তো এই যে আপনার স্ট্রাগল পিরিয়ড এবং লড়াইটা, সেই ক্ষেত্রে এমন কোনো আদর্শ সামনে রেখেছিলেন যা আপনাকে শক্তি জুগিয়েছে? এমন কোনো কিছু কি, কিসের আপনার সেই মনের জোরটা বাড়লো, এমন কোনো বিষয় যদি আমাদের কাছে একটু তুলে ধরে। হ্যাঁ, সত্যি এই স্ট্রাগল পিরিয়ডের সময় আমি সবসময় স্বামী বিবেকানন্দের বাণীগুলি মাথায় রাখতাম। যেহেতু আমি বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্র ছিলাম, সেই জন্য কখনোই নিজের উপর আস্থাটা হারাতাম না। আমি জানতাম যে স্ট্রাগল করতে 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 একটা সময় সফলতা আসবে, এবং হয়েছিল তাই। এই স্বামী বিবেকানন্দের বাণী, মহাপুরুষদের কথা, বাবা মায়ের আশীর্বাদ, বাবা মায়ের কথা, গুরুজনদের আশীর্বাদ, এই সমস্ত কিছু নিয়ে ওই সময়টা কিন্তু আমার কেটেছে। আজও আমি সেই মহাপুরুষদের কথা স্মরণ করি। তাদের যে বাণী বা তাদের যে দিক নির্দেশনা, সেগুলি আমি এখনো মেনে চলার চেষ্টা করি নিজের জীবনে। এবং আমি আমার স্কুলের যে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকেও বলি, জীবনে কষ্টে সময় আসবে, ভালো সময় আসবে, সেই সময়গুলিকে কিভাবে ট্যাকেল করতে হবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটা নিজেকেই আস্তে আস্তে তৈরি করতে হবে। ভেঙে বললে চলবে না, সাহস সঞ্চয় করতে হবে। তাহলেই দেখা যাবে যে দুঃসময় বা দুরবস্থা, এই অবস্থাটা কেটে যাবে। তো এই ঘটনা কিন্তু শুধু অরুণদার ক্ষেত্রে নয়, আমরা প্রত্যেকের ক্ষেত্রেই এই যে মনীষীদের বাণীকে যদি আমরা পাথেয় করতে পারি, সম্বল করতে পারি, তাই আমরা জানি যে মনীষীদেরকে বলা হয় প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। ঘুম থেকে উঠেই যাদেরকে স্মরণ করা উচিত, এরা হচ্ছে একদম লিভিং গড। আমরা যাদের জীবনী জানতে পারি, তাই তাদের জীবনী পড়তে হয়, জানতে হয়। তাহলে কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছে, আপামর জনসাধারণ যারা রয়েছেন, সবাই কিন্তু সেই শক্তিটা পাবেন সেই দুঃসময়কে কাটিয়ে ওঠার, এবং মানসিক সমস্ত অবসাদ কাটিয়ে ওঠার ক্ষেত্রে কিন্তু সেটাই আমাদের সর্বোচ্চ এবং সবচেয়ে মূল্যবান। আমাদের এইরকম আলোচনা চলতে থাকবে, এবং আমরা মাস্টারমশাইয়ের কাছ থেকে প্রচুর তথ্য আরো জানবো। এবার আমরা জানবো
চিকিৎসা বিজ্ঞানের নানান তথ্য, প্রয়োজনীয় তথ্য। কিন্তু তার আগে আমি বলবো, ইতিমধ্যে যারা মাস্টারমশাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে ইচ্ছুক, যারা কৃতজ্ঞতা জানাতে ইচ্ছুক, আপনারা কিন্তু জানাতে পারেন। আমাদের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানান, মাস্টারমশাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, ধন্যবাদ জানান। এবং অবশ্যই আমরা চাইবো আমাদের এই উদ্যোগকে যদি আপনাদের মনে হয় যে গ্রহণযোগ্য, আমাদেরকে যদি উৎসাহিত করতে চান, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে লাইক করবেন, শেয়ার করে দেবেন, যাতে এই মূল্যবান কথাগুলো নিজেদের মধ্যে নয়, দিক দিগন্তে ছড়িয়ে পড়ে, সবাই যেন উপকৃত হতে পারি, আমরা সবাই যেন একটা সুস্থ দেহ মন নিয়ে আজীবন পথ চলতে পারি। অবসর সময়ে আমি সাধারণত এই চিকিৎসা বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে পড়তে বেশি আগ্রহী, যেমনটা বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান, সাথে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান, ঠিক এই সম্পর্কিত বিভিন্ন লেখকের যে বিভিন্ন বইগুলি রয়েছে, সেই বইগুলি আমি পড়ি এবং এগুলি আমার খুব ভালো লাগে পড়তে। তো সেই সূত্রেই একটা বিষয় আমার ব্যক্তিগতভাবে খুব জানার ইচ্ছে, যে এখনো কিন্তু বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেকেই ওয়াকিবহাল নয়। এই বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা আসলে কি, যদি আমাদের একটু সংক্ষেপে জানান। বায়োকেমিক চিকিৎসা পদ্ধতি এটা একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করলে আমরা যেটা প্রতিদিনকার যেটা সমস্যা আমরা বিভিন্ন প্যাথিতে দেখি, যেটার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট, এই বায়োকেমিকের কোনো সাইড এফেক্ট নেই। এবং বায়োকেমিক যে ওষুধগুলি, সেই ওষুধগুলি তৈরি হয় বিভিন্ন মিনারেল সল্ট থেকে। এই সল্টগুলি আমাদের মানুষের শরীরের রক্তের মধ্যে এই সল্টগুলি রয়েছে। বায়োকেমিকের যে গুণাগুণ, সেই গুণাগুণগুলি শরীরের উপরে সত্যি অনস্বীকার্য। একেবারে সাইড এফেক্ট তো নেই। কেউ যদি মনে করে অন্য যে কোনো প্যাথির ওষুধ খাচ্ছে বা তার সাথে এই বায়োকেমিক ওষুধগুলো একসাথে খেতে পারে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তো নেই, উপকার ছাড়া অপকার নেই। অর্থাৎ বায়োকেমিক চিকিৎসা পদ্ধতিটা অন্যান্য যে পদ্ধতি আছে তার থেকে অনেকটাই নিরাপদ। তো আমরা প্রায় দেখি যে বায়োকেমিক ওষুধগুলো হোমিওপ্যাথিক ফিজিশিয়ানরা ব্যবহার করছেন, বা হোমিওপ্যাথিক ফিজিশিয়ানদের কাছে দেখি বায়োকেমিক মেডিসিনগুলো রাখা থাকে। তো এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এই দুটোর মধ্যে সম্পর্ক বলতে দুটো একেবারে আলাদা থিওরি, আচ্ছা, আলাদা তত্ত্ব। আচ্ছা, বায়োকেমিকের মূল বিষয় হলো শরীরে মিনারেল সল্ট বা জৈব লবণ, এই মিনারেল সল্টের অভাবজনিত কারণেই এই মানুষের শরীরে বিভিন্ন রোগগুলি হয়। সেই রোগগুলি নিরাময় করার জন্য যে বায়োকেমিক সল্টগুলির ঘাটতি হয়েছে শরীরে, সেই সল্টগুলি যদি দেওয়া যায় তাহলেই কিন্তু ওই রোগটা নিরাময় হয়। এই বায়োকেমিক ওষুধ বলতে আমাদের যে 12টা সল্ট, 12 টিস্যু রেমেডিস এবং 28টা বাই কম্বিনেশন রয়েছে, তার সাথে বিভিন্ন মাদার টিংচার রয়েছে। এইগুলি কিন্তু যদি ব্যবহার করা যায় তাহলে প্রায় সমস্ত ধরনের রোগকে সারিয়ে ফেলা যায় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আমাদের মাস্টারমশাই অত্যন্ত জ্ঞান পিপাসু এবং এই চিকিৎসা ক্ষেত্রটিতে তিনি বিশেষ উৎসাহী। তার প্রচুর পড়াশোনা এবং তার থেকে আমরা কিছু কিছু তথ্য জানতে পারছি এবং সেখান থেকে আমরা সমৃদ্ধ হচ্ছি এবং সতর্কও হতে পারবো অনেক বিষয়ে নিশ্চয়ই। তো আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে মাস্টারমশাই কিন্তু একটি বায়োকেমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, ছাত্রছাত্রীদের জানাচ্ছেন, তার অভিজ্ঞতার কথা শেয়ার করছেন তাদের সঙ্গে। এবং আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আজকে আমরাও অনেক কিছু জানলাম। দুটো বিষয়ই আমার খুব ভালো লাগছে। ভালো লাগা এবং ভালোবাসা, এইটার থেকেই এই বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে ঘাটাঘাটি করা, পড়াশোনা করা। এর আগের প্রশ্ন যেটা আপনি করেছিলেন সেটা আমি উত্তরটা দিতে ভুলে গেছি, এটা দিচ্ছি। যেটা ওই বায়োকেমিক ওষুধগুলির মধ্যে হোমিওপ্যাথিক মেডিসিন লেখা থাকে। হ্যাঁ,
এই মূল কারণটা হলো স্বাধীনতার পরে ভারতবর্ষে যখন 1973 সালে সংসদে একটা আইন পাশ হয়, সেই আইনে হোমিওপ্যাথির সাথে এই বায়োকেমিককে যুক্ত করে দেওয়া হয়। সেই জন্যই এই বায়োকেমিক ওষুধগুলির মধ্যে হোমিওপ্যাথি লেখা থাকে। 1973 সালে সেই আইনটি হয়। বায়োকেমিক চিকিৎসক যারা রয়েছেন, বায়োকেমিক চিকিৎসা বিজ্ঞানী যারা রয়েছেন, তারা এই হোমিওপ্যাথি থেকে বায়োকেমিক যে আলাদা একটা স্বতন্ত্র আলাদা একটা বিজ্ঞান, যেটা পুরোপুরি মানুষের জৈব রসায়নের উপর নির্ভর করে গড়ে উঠেছে, এবং আধুনিক বিজ্ঞানে এর প্রয়োগ ছাড়া কোনো মতেই কোনো অসুখ সারানো বা তার রোগ নির্ণয় করা সম্ভব নয়। সেই জৈব রসায়নকে বা বায়োকেমিককে আলাদা বিজ্ঞান হিসেবে, স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে স্বীকৃতির দাবি জানাচ্ছে, এবং তাদের দাবি যথেষ্ট সমীচীন দাবি। কারণ বায়োকেমিক এবং হোমিওপ্যাথির দুটো আলাদা প্যাথি, এবং দুটাকে একই জায়গায় একই আইনের আওতায় রাখা একেবারেই অনুচিত। এ নিয়ে বিভিন্ন আইনি প্রক্রিয়া চলছে। আশা করছি নির্দিষ্ট একটা সুরাহা হবেই। আচ্ছা, তো আমরা যেটা জানলাম যে বায়োকেমিক বিষয়টা এবং হোমিওপ্যাথিক বিষয়টা দুটো একেবারেই আলাদা দুটো ক্ষেত্র। তো আমরা হ্যানিম্যানের নাম শুনেছি, তাহলে নিশ্চয়ই বায়োকেমিকের একজন প্রতিষ্ঠাতা আছেন যিনি এই বিষয়টি প্রথম শুরু করলেন। সেই বিষয়টা অবশ্যই নামটা যদি একটু বলেন। ওই ডব্লিউ.এইচ. সুসলার, ইনিও জার্মানির এক আচ্ছা বিজ্ঞানী ছিলেন। আচ্ছা, তিনি বায়োকেমিক ওষুধগুলির আবিষ্কর্তা হিসাবে আমরা জানি। জার্মানিতে তার জন্ম হয়েছিল, বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে তাকে চলতে হয়েছিল। তিনি এই বিজ্ঞানটাকে একটা নতুন আঙ্গিক বা একটা নতুন রূপ দান করেছিলেন, যার জন্য বায়োকেমিকটা এখন সারা পৃথিবীতে রিকগনাইজড সায়েন্স হিসাবে পরিগণিত হচ্ছে। যেহেতু আপনি বললেন যে বায়োকেমিক ওষুধগুলোর তো সেরকম কোনো সাইড এফেক্ট নেই, তাহলে সেক্ষেত্রে কি ইমার্জেন্সি হিসাবে সাধারণ মানুষ কোনো বায়োকেমিক ওষুধ ঘরে রাখতে পারেন? অবশ্যই রাখতে পারেন। বায়োকেমিক ওষুধগুলি যেমন নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যারা এই বায়োকেমিক সম্পর্কে খুব আগ্রহী বা জানতে ইচ্ছুক, বা নিজেদের আপদে বিপদে ইমার্জেন্সি হিসাবে জরুরিকালীন ভিত্তিতে তারা বাড়িতে ব্যবহার করতেই পারেন বিভিন্ন ওষুধগুলি। তবে তার আগে বায়োকেমিক সম্পর্কে একটু জেনে নিয়ে একটু বই পড়াশোনা করে নেওয়াই উচিত, অথবা সুচিন্তিত ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলিকে ইমার্জেন্সি হিসেবে ঘরে রেখে দিতে পারেন। অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী। একদম, আমি এই জায়গাটাতেই আসতে চেয়েছিলাম, যে আমি আসলে বায়োকেমিকের পথ ধরে মূল জায়গাটাতেই আসতে চেয়েছিলাম, যে আজকাল আমরা সবাই প্রায় ডাক্তার হয়ে উঠেছি গুগলের দৌলতে, কিন্তু কখনোই কিন্তু গুগলের থেকে ইনফরমেশন নিয়ে কোনো মেডিসিন নিজের সিদ্ধান্ত নিয়ে খাওয়াটা 16 আনা নিরাপদ হতে পারে না। সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা যেন ওষুধ গ্রহণ করি, এটাই কিন্তু আমাদের কাম্য। যাই হোক, আমাদের আজকের এই আলোচনা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং আগামীতে আমরা আবার নতুন কোনো অতিথি নিয়ে আসব। আমরা আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পরিবেশন করব। তবে যাওয়ার আগে, শেষ করবার আগে মাস্টারমশাইকে বলবো, যদি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শেষে সংক্ষেপে আপনার কোনো মেসেজ থাকে আপনি অবশ্যই সেটা বলবেন। যাবার আগে শেষ যেটা কথা বলে দিয়ে যাই, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা মন দিয়ে লেখাপড়া করবে। বাড়ির বড়দের, বাবা মা, গুরুজন এবং শিক্ষক শিক্ষিকা, এদের প্রতি মর্যাদা রেখে তোমরা পরিশ্রম করে যাও, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এই কথাটুকু মাথায় রেখে পড়াশোনা করে যাও। যেটা আমরা জানি যে আমরা যদি ঠিকঠাক ছাত্রছাত্রীদের সঠিক দিশা দেখাতে পারি, এবং ছাত্রছাত্রীরাও যদি ঠিকমতো তাদের কর্তব্য বা দায়িত্ব এটা যদি পালন করতে পারে, অবশ্যই তারা সফল হবে। তোমরা পরিশ্রম করে যাও, নিশ্চয়ই সাফল্য। আমরা ধন্যবাদ জানাচ্ছি অরুণদাকে, এবং ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে
যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখলেন। আমরা আগামী রবিবার কিন্তু আবার নতুন কোনো গুণীজনের সঙ্গে সাক্ষাৎ করব। সাক্ষাৎকারে অনেক গুরুত্বপূর্ণ কথা, প্রয়োজনীয় কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত কিছু জানতে আপনাদের কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের প্রিয় চ্যানেল এই মনের মতো ক্লাসরুম চ্যানেলটিতে। আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে থাকাটাই কিন্তু আমাদের পথ চলার শক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।